দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প শ্মশানের বাঁশির ডাক। বর্ধমানের কাছে ছোট্ট গ্রাম কালীতলা। গ্রামের একদম শেষে পুরনো রেল লাইন, আর তার পাশেই বহু বছরের পরিত্যক্ত শ্মশান। সেই গ্রামেই আসে অর্ণব, বয়স 24, সদ্য চাকরি পেয়েছে। রাতের কেয়ারটেকার হিসাবে এক পুরনো জমিদার বাড়িতে। লোকেরা বাড়িটার নাম নেয় ফিস করে মালিক বাড়ি, কারণ সেই বাড়ির পাশের শ্মশান থেকে মাঝরাতে বাঁশির শব্দ শোনা যায়। আর যে সেই বাঁশির ডাক অনুসরণ করে সে আর ফিরে আসে না। অর্ণব এসব বিশ্বাস করতো না। প্রথম রাতেই সে বুঝলো জায়গাটা অদ্ভুত। পুরনো বাড়ি, লম্বা করিডোর, দেওয়ালে ফাটল, আর বাতাসে কেমন একটা পোড়া গন্ধ। রাত প্রায় 1টা। হঠাৎ দূর থেকে বাঁশির শব্দ। অর্ণব চমকে উঠল। জানলার বাইরে তাকিয়ে দেখে শ্মশানের দিক থেকে সাদা কুয়াশা উঠছে, আর সেই কুয়াশার ভেতরে কেউ দাঁড়িয়ে আছে। লম্বা, শুকনো, মাথায় সাদা কাপড়। অর্ণব চোখ মুছে আবার তাকালো। কেউ নেই। পরের দিন সকালে গ্রামের চায়ের দোকানে সবাই অর্ণবকে অদ্ভুতভাবে দেখতে লাগলো। দোকানদার ধীরে বলল, কাল রাতে বাঁশি শুনেছ? হ্যাঁ, কে বাজায়? লোকটা চুপ করে গেল। পাশে বসা এক বৃদ্ধ ফিসফিস করে বলল, ওটা মানুষ না। অর্ণব হেসে বলল, ভূত নাকি? বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। 25 বছর আগে এক বাঁশিওয়ালা মারা গিয়েছিল এই শ্মশানে। ওর দেহ নাকি পুরো পড়েনি। তারপর থেকেই বৃদ্ধ থেমে গেল। যারা ওই ডাক অনুসরণ করেছে কেউ বাঁচেনি। সেই দিন রাতে বাড়ির মালিক ফোন করে বলল, দোতলায় শেষ ঘরটা কখনো খুলবে না। অর্ণব জিজ্ঞাসা করল, কেন? ওপাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ এলো। তারপর কল কেটে গেল। রাত বাড়তে লাগলো। আবার সেই বাঁশির আওয়াজ। এবার শব্দটা যেন বাড়ির ভেতর থেকে আসছে। অর্ণব টর্চ নিয়ে দোতলায় উঠল। করিডোরের শেষে সেই নিস্তব্ধ ঘর। দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। ঘরের ভেতরে ধুলো জমে আছে। দেওয়ালে পুরনো ছবি। একজন যুবক বাঁশি হাতে দাঁড়িয়ে। ছবির নিচে লেখা, রুদ্র মল্লিক, 1999। অর্ণব ছবিটার দিকে তাকিয়ে হঠাৎ চমকে গেল, কারণ ছবির লোকটার চোখ নড়ল। ধীরে ধীরে ছবির ভেতরে ঠোঁটে হাসি ফুটল। তারপর ঠিক কানের পাশে বাঁশির শব্দ। অর্ণব পিছনে ঘুরতেই দেখল ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, পোড়া মুখ, আর হাতে কালো বাঁশি। অর্ণব দৌড়ে নিচে চলে এলো, কিন্তু নিচে এসে দেখে পুরো বাড়ি ফাঁকা নয়। করিডোরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে। তাদের শরীর আধপোড়া, চোখ দুটো সম্পূর্ণ কালো, আর সবাই একসাথে ফিসফিস করে বলল, বাঁশিটা ফিরিয়ে দাও। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, কোন বাঁশি? হঠাৎ তার পকেট ভারী লাগলো। হাত ঢুকিয়ে সে যা বের করলো তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। একটা পুরনো কালো বাঁশি। পরের দিন সকালে অর্ণব গ্রামের পুরোহিতের কাছে গেল। পুরোহিত বাঁশিটা দেখেই ভয় পেয়ে গেল। এটা শ্মশানের বাঁশি। মানে? পুরোহিত ধীরে ধীরে বলল, রুদ্র মল্লিক কালো তন্ত্র করত। মানুষ মারা গেলে শ্মশানে বসে বাঁশি বাজাতো বলে সেই বাঁশির আওয়াজে মৃত
আত্মারা ফিরে আসতো। এক রাতে গ্রামের লোকেরা ওকে উড়িয়ে মারে, কিন্তু মরার আগে রুদ্র বলেছিল যে এই বাঁশি ছোবে সে মৃতদের ডাক শুনবে। সেই রাত অর্ণব ঠিক করলো বাঁশিটা শ্মশানে ফেলে আসবে। রাত 2টোয় সে পৌঁছালো শ্মশানে। চারিপাশে কুয়াশা। হঠাৎ সে শুনতে পেল কেউ কাঁদছে। আগুনে পোড়া গন্ধ আরো তীব্র হয়ে গেল। অর্ণব সামনে তাকিয়ে দেখল শ্মশানের মাঝখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই আত্মপোড়া মৃতদেহ, আর তাদের মাঝে দাঁড়িয়ে রুদ্র। তার পোড়া মুখের হাসি ভয়ঙ্কর। আমরা বাঁশি ফিরিয়ে দিতে এসেছি। অর্ণব পিছিয়ে যেতে লাগলো। রুদ্র ধীরে বাঁশি বাজাতে শুরু করলো। সঙ্গে সঙ্গে মাটির নিচে থেকে হাত বেরোতে লাগলো, ওরা হাত শত শত। অর্ণব প্রাণপণে দৌড়াতে লাগলো। পেছনে মৃতদের পায়ের শব্দ। হঠাৎ সে পড়ে গেল। তার সামনে সেই বৃদ্ধ দাঁড়িয়ে। বৃদ্ধ চিৎকার করে বলল, বাঁশিটা আগুনে ফেলো। অর্ণব কাঁপতে কাঁপতে বাঁশিটা জ্বলন্ত চিতার মধ্যে ছুঁড়ে দিল। সঙ্গে সঙ্গে এক বিরাট চিৎকার। পুরো শ্মশান কেঁপে উঠল। রুদ্র আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করতে লাগলো, আমি ফিরব। তারপর সব শান্ত। পুরো কুয়াশা মিলিয়ে গেল, মৃত দেহগুলো অদৃশ্য। পরের দিন সকালে অর্ণব গ্রাম ছেড়ে চলে যায়। সব কিছু স্বাভাবিক, কিন্তু 3 মাস পরে কলকাতার একটা ছোট্ট ফ্ল্যাটে মাঝরাতে অর্ণবের ঘুম ভাঙল। কারণ দূর থেকে ভেসে আসছে বাঁশির শব্দ, আর টেবিলের উপর পড়ে আছে একটা পোড়া বাঁশি, আর আয়নায় লেখা, আমি ফিরে এসেছি। কলকাতা সেই ছোট্ট ফ্ল্যাটে দাঁড়িয়ে অর্ণবের পা হাত ঠান্ডা হয়ে গেল। টেবিলের ওপরে রাখা পোড়া কালো বাঁশিটা ধীরে ধীরে নিচে থেকে ঘুরতে লাগলো, আর আয়নায় রক্তের মতো লাল অক্ষরে লেখা, তুই পালাতে পারবি না। হঠাৎ পুরো ঘরের লাইট নিভে গেল। চারপাশ অন্ধকার। তারপর একদম কানের পাশে বাঁশির শব্দ। অর্ণব ভয় পেয়ে পিছনে ঘুরল। কেউ নেই, কিন্তু ঘরের কোণে একটা কালো ছায়া দাঁড়িয়ে, দুটি জ্বলন্ত সাদা চোখ। মোবাইল হঠাৎ বেজে উঠল। অর্ণব কাঁপতে কাঁপতে ফোন ধরল। ওপাশে সেই গ্রামের বৃদ্ধ গলা, ও ফিরে এসেছে, তাই না? অর্ণব স্তব্ধ। আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ ধীরে ধীরে বলল, কারণ গতকাল রাতে কালীতলার শ্মশানে আবার বাঁশির শব্দ শোনা গেছে, আর একটা কবর খালি পাওয়া গেছে। লাইনটা হঠাৎ কেটে গেল। তারপর ফোনের স্ক্রিনে নিজে থেকে একটা ছবি ভেসে উঠল, শ্মশানের ছবি, আর সেখানে দাঁড়িয়ে আছে রুদ্র, তার পোড়া মুখে ভয়ঙ্কর হাসি। পরের দিন খবরের কাগজে বেরোলো, কলকাতার এক বৃদ্ধ রাতের বেলায় রহস্যজনকভাবে মারা গেছেন। লোকটার মুখে চরম আতঙ্কের ছাপ। তার মৃত্যুর আগে সে নাকি শুধু একটাই কথা বলেছিল, বাঁশিওয়ালা এসেছে। অর্ণবের বুক কেঁপে উঠল, কারণ লোকটা আর কেউ নয়, সেই গ্রামের বৃদ্ধ। অর্ণব ঠিক করলো সব কিছু শেষ করবে। সে খুঁজতে খুঁজতে পৌঁছালো ন্যাশনাল লাইব্রেরির পেছনে এক ওয়ার্ডে। সেখানে সেই বৃদ্ধ কর্মচারী তাকে একটা পুরনো রেকর্ড দিল। রেকর্ডে লেখা, রুদ্র মল্লিকের মৃত্যু, গোপন নথি। অর্ণব পড়তে শুরু করলো। রুদ্র শুধু তান্ত্রিক ছিল না, সে মৃত আত্মাকে শরীরে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। শেষ পরীক্ষার রাতে শ্মশানে 11 জন মানুষ মারা যায়, কিন্তু আগুনে পোড়ার আগে রুদ্র নিজের আত্মা বাঁশির মধ্যে বন্দি করে দেয়। অর্ণবের হাত কাঁপতে লাগলো, মানে রুদ্র এখনো পুরোপুরি মৃত নয়।
সেদিন রাতে অর্ণব বাড়ি ফিরতেই দেখে ঘরের সব আয়না কুয়াশায় জমে গেছে। ধীরে ধীরে কুয়াশার মধ্যে একটা মুখ ফুটে উঠল, পোড়া মুখ, সাদা চোখ, রুদ্র। সে আয়নার ভেতর থেকে বলল, তোমার শরীর চাই। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে এলো। অর্ণব চিৎকার করে পিছনে ফিরে গেল, কিন্তু হাতটা তার গলা চেপে ধরল, বরফের মতো ঠান্ডা। তারপর ঘরের সব আয়না একসাথে ভেঙে গেল। অর্ণব আবার কালীতলায় ফিরে গেল। গ্রামের পুরোহিত এবার তাকে নিয়ে গেল শ্মশানের পিছনের জঙ্গলে। সেখানে একটা ভাঙা মন্দির। পুরোহিত বলল, রুদ্রকে শেষ করতে হলে বাঁশি নয়, তার আত্মা পোড়াতে হবে। কিভাবে? পুরোহিত ধীরে ধীরে বলল, আজ অমাবস্যা, আজ রাতে রুদ্র সবচেয়ে শক্তিশালী হবে, কিন্তু এই রাতেই তাকে শেষ করা সম্ভব। রাত 12টা, পুরো শ্মশান কুয়াশায় ঢাকা। হঠাৎ চারিপাশে মৃতদের ফিসফিসানি শুরু হলো, ফিরে যা, ও জেগে উঠেছে। তারপর আগুন জ্বলে উঠল শ্মশানের মাঝখানে। সেই আগুনের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো রুদ্র। এবার তার শরীর আগের থেকেও ভয়ঙ্কর, অর্ধেক পোড়া মুখ, চোখ থেকে কালো রক্ত ঝরছে, হাতে সেই বাঁশি। সে বাঁশি বাজাতেই মাটির নিচে থেকে শত শত মৃতদেহ উঠতে লাগলো। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলো। অর্ণব আগুনের দিকে এগিয়ে গেল, আর রুদ্র হঠাৎ চিৎকার করলো, তুই আমার নতুন শরীর। হঠাৎ অর্ণবের শরীর অবশ হয়ে গেল, তার চোখের সামনে সব অন্ধকার, আর সে দেখতে পেল রুদ্র ধীরে ধীরে তার শরীরের ভেতর ঢুকছে। পুরোহিত শেষ মন্ত্র পড়তেই আগুন বিস্ফোরণের মতো জ্বলে উঠল। রুদ্র বিকট চিৎকার করলো, চারিপাশ কেঁপে উঠল। তারপর সব শান্ত। সকাল হলে গ্রামের লোকেরা শ্মশানে এসে দেখল পুরোহিত মৃত, চারিপাশে পোড়া ছাই, কিন্তু অর্ণব নেই। শুধু মাটিতে পড়ে আছে একটা কালো বাঁশি, আর দূরে জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে কারোর হাঁটার শব্দ। একজন যুবক ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছে, তার হাতে বাঁশি, আর তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। কালীতলার মানুষ সেই রাতের পর আর শ্মশানের দিকে যেত না, কারণ প্রায় প্রতি রাতেই জঙ্গলের দিক থেকে বাঁশির শব্দ ভেসে আসতো। আর যারাই সেই শব্দ শুনত, তারা কয়েকদিনের মধ্যেই অদ্ভুতভাবে হারিয়ে যেত। গ্রামের লোকেরা বলতো, অর্ণব আর মানুষ নেই, রুদ্র তার শরীর দখল করেছে। 6 মাস পরে কলকাতা থেকে আসে এক সাংবাদিক, ঈশিতা সেন। ভৌতিক ঘটনা নিয়ে রিপোর্ট করার তার কাজ। সে শুনেছিল কালীতলার বাঁশিওয়ালার গল্প। প্রথমে সে এসব গুজব ভেবেছিল, কিন্তু থানার পূর্ণ রেকর্ড দেখে তার মুখ শুকিয়ে গেল। গত 6 মাসে 17 জন মানুষ নিখোঁজ, আর প্রত্যেকের শেষ কথা ছিল, আমি বাঁশির ডাক শুনেছি। ঈশিতা গ্রামের এক যুবকের কাছ থেকে একটা মোবাইলে ভিডিও পেল। ভিডিওটা রাতের, ক্যামেরা কাঁপছে। দূরে শ্মশানের পাশে একজন দাঁড়িয়ে, লম্বা চুল, সাদা পোশাক, হাতে কালো বাঁশি। হঠাৎ লোকটা ক্যামেরার দিকে মুখ ঘোরালো। ঈশিতার বুক কেঁপে উঠল, কারণ সেটা অর্ণব। কিন্তু তার চোখ পুরো সাদা, আর মুখে অস্বাভাবিক হাসি। ভিডিও করা ছেলেটা পরের দিন থেকেই নিখোঁজ। ঈশিতা সত্য জানার জন্য এক রাতে একাই বেরোলো। শ্মশানের পাশে জঙ্গল, চারিপাশে কুয়াশা। হঠাৎ সে শুনল কারোর ফিসফিসানি, পিছনে তাকিও না। ঈশিতা থেমে গেল। তারপর আবার, ও তোমার পিছনেই আছে। ঈশিতা ধীরে ধীরে পেছনে ঘুরল। তার সঙ্গে সঙ্গে তার গলা শুকিয়ে গেল। একদম তার পিছনে দাঁড়িয়ে অর্ণব, কিন্তু তার শরীর অদ্ভুতভাবে বেঁকে আছে। চোখ সাদা, ঠোঁট ছিঁড়ে ভয়ঙ্কর হাসি। সে ধীরে বলল, রুদ্র এখনো ক্ষুধার্ত। অর্ণব বাঁশি বাজাতে শুরু করলো। সঙ্গে সঙ্গে চারিপাশে মাটি কাঁপতে লাগলো। জঙ্গলের মাটির নিচ থেকে একে একে বেরোতে লাগলো হাত, পচা, পোড়া, মৃত হাত।
তারপর অন্ধকার থেকে এলো বহু মৃত মানুষ। তাদের চোখ ফাঁকা, শরীর পুরো কালো। তারা সবাই একসাথে ঈশিতার দিকে হাঁটতে শুরু করলো। ঈশিতা প্রাণপণে দৌড়াতে লাগলো, কিন্তু হঠাৎ সে একটা পুরনো মন্দিরের সামনে এসে পড়ে গেল। মন্দিরের ভেতরে এক বৃদ্ধ সাধু বসেছিলেন। তিনি যেন সব জানতেন। ঈশিতা কাঁপতে কাঁপতে সব বলল। সাধু ধীরে বললেন, রুদ্র শুধু আত্মা নয়, সে এখন অভিশাপ। যত মানুষ তার বাঁশির শব্দ শুনবে, তত সে শক্তিশালী হবে। ঈশিতা জিজ্ঞাসা করল, তাহলে ওকে থামানো যাবে না? সাধু চোখ বন্ধ করে বললেন, যে শরীরে রুদ্র আছে সেই শরীরকে শেষ করতে হবে। ঈশিতার বুক কেঁপে উঠল। মানে অর্ণবকে মারতে হবে? অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই। ঈশিতা আর সেই সাধু পৌঁছালো শ্মশানে। চারিপাশে শত শত মোমবাতি জ্বলছে, আর মাঝখানে দাঁড়িয়ে অর্ণব, আর চারিপাশে মৃত মানুষের ভিড়। অর্ণব ধীরে ধীরে বলল, তোরা দেরি করে ফেলেছিস। হঠাৎ তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করলো। ধোঁয়ার ভেতরে ধীরে ধীরে তৈরি হলো রুদ্রের আসল রূপ। এক বিশাল পোড়া ছায়া, চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো। সাধু মন্ত্র পড়তেই মাটিতে আগুনের বৃত্ত তৈরি হলো। রুদ্র চিৎকার করে উঠল। মৃতরা পাগলের মতো ছুটতে লাগলো। ঈশিতা কাঁদতে কাঁদতে অর্ণবের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য অর্ণবের চোখ স্বাভাবিক হলো। সে ফিসফিস করে বলল, আমাকে শেষ করো। ঈশিতা কাঁপতে কাঁপতে জ্বলন্ত মশাল তুলে নিল। তারপর চোখ বন্ধ করে ছুঁড়ে মারল অর্ণবের দিকে। আগুন মুহূর্তে ছড়িয়ে গেল। রুদ্রের ভয়ঙ্কর চিৎকার করতে লাগলো। পরে শ্মশান কেঁপে উঠল। তারপর সব নিস্তব্ধ। পরের দিন সকালে পুলিশ শুধু পোড়া ছাই পেল। অর্ণবের কোনো দেহ পাওয়া গেল না। ঈশিতা কলকাতায় ফিরে এলো। সব শেষ ভেবেছিল, কিন্তু এক রাতে রিপোর্টে লিখতে লিখতে সে হঠাৎ শুনল তার টেবিলের ওপর একটা নতুন ভিডিও ফাইল এসে গেল। ফাইলের নাম নেক্সট ওয়ান। কাঁপতে কাঁপতে ভিডিও চালু করতেই সে দেখল অন্ধকার ঘরের মধ্যে কেউ দাঁড়িয়ে। ধীরে ধীরে লোকটা সামনে এলো। তার মুখ পুড়ে গেছে, চোখ সম্পূর্ণ সাদা, তার হাতে কালো বাঁশি। সে ক্যামেরার দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, এবার তোমার পালা। স্ক্রিন হঠাৎ কালো হয়ে গেল, আর ঈশিতার ঘরের দরজার বাইরে শোনা গেল ঠক ঠক করে কেউ যেন ডাকছে তাকে। দরজার ওপারে ঈশিতা স্থির হয়ে বসেছিল। ঘরের বাইরে আবার শব্দ হলো। তার বুকের ধুকপুকানি এত জোরে হচ্ছিল যে সে মনে হচ্ছিল পুরো ঘর শুনতে পাচ্ছে। ধীরে ধীরে সেই দরজার কাছে এগোলো। বাইরে সম্পূর্ণ নীরবতা। কাঁপতে কাঁপতে দরজা খুলতেই কেউ নেই। শুধু মেঝেতে পড়ে আছে একটা পুরনো কালো বাঁশি, আর তার নিচে রক্ত দিয়ে লেখা, শুনতে শুরু করো। সেই রাতের পর থেকেই ঈশিতা বদলে যেতে লাগলো। যেখানে যেত কানের কাছে বাঁশির শব্দ শুনতে পেত। বাসে, রাস্তায়, এমনকি মানুষের ভিড়ের মধ্যেও। প্রথমে সে ভাবলো মানসিক সমস্যা, কিন্তু কয়েকদিন পরে সেই ভয়ঙ্কর একটা জিনিস বুঝলো, শুধু সে নয়, আরো মানুষ এই শব্দ শুনছে। কলকাতার বিভিন্ন জায়গায় মানুষ হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করলো। কারোর মুখে একটাই কথা, ও এসেছে। এক রাতে ঈশিতা খবর পেল একজন যুবক পাগলের মতো আচরণ করছে। সে নাকি বারবার বলছে, বাঁশিওয়ালা আমাকে ডাকছে। ঈশিতা হাসপাতালে গেল। ছেলেটা বিছানায় বসে দেওয়ালের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে ঈশিতার দিকে তাকালো। তার চোখ সম্পূর্ণ সাদা। সে ধীরে ধীরে বলল, সে তোমাকে দেখে ফেলেছে। তারপর নিজের গলা চেপে ধরল। ডাক্তাররা ছুটে এলো, কিন্তু ঠিক তখনই পুরো হাসপাতালের লাইট নিভে গেল। অন্ধকারের মধ্যে ভেসে এলো সেই শব্দ। তারপর চারিদিক মানুষের চিৎকার। ইমার্জেন্সি লাইট জ্বলে উঠতেই ঈশিতা দেখল হাসপাতালের করিডোরে একজন দাঁড়িয়ে।
সাদা পোশাক, পোড়া মুখ, হাতে বাঁশি। রুদ্র। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। তার পেছনে অন্ধকার থেকে বেরিয়ে এলো আরও মানুষ, যাদের চোখ সাদা আর যেন জীবিত না। ঈশিতা দৌড়াতে লাগলো, কিন্তু করিডোর শেষই হচ্ছিল না। হঠাৎ সে বুঝলো সে একই জায়গায় ঘুরছে, আর প্রতিবার ঘুরে আসে রুদ্রকে আরও কাছ থেকে দেখতে পাচ্ছে। পরের দিন সকাল, খবরে দেখানো হলো গতরাতে হাসপাতালে 11 জন রোগী নিখোঁজ। কোনো সিসিটিভি ফুটেজ নেই, শুধু একটা অডিও রেকর্ড পাওয়া গেছে। সেখানে শোনা যাচ্ছে সেই বাঁশির শব্দ, তারপর শত মানুষের ফিসফিসানি। এসো। ঈশিতা হাল ছাড়ল না। সে আবার কালীতলায় ফিরে গেল, সেই পুরনো মন্দিরে। কিন্তু এবার সাধুকে মৃত অবস্থায় পাওয়া গেল। মন্দিরের দেওয়ালে রক্ত দিয়ে লেখা, ওর শরীর এখনও বেঁচে আছে। ঈশিতার মাথায় ঝড় বয়ে গেল। মানে অন্য পুরোপুরি মারা যায়নি, হয়তো সে এখনো কোথাও বন্দি। মন্দিরের নিচে একটা গোপন সিঁড়ি ছিল। ঈশিতা টর্চ নিয়ে নিচে নামল। নিচে একটা বিশাল অন্ধকার ঘর, দেওয়ালে অদ্ভুত চিহ্ন, মাঝে মাঝে আগুনে পোড়া একটা দরজা। দরজার ওপাশ থেকে কান্নার শব্দ এলো। ও আমাকে ব্যবহার করছে, ও এই দরজা খুলতে চায়। ঈশিতা ভয় পেয়ে জিজ্ঞাসা করলো, ওপাশে কি আছে? কয়েক সেকেন্ড নীরবতা। তারপর অন্য ফিসফিস করে বলল, মৃতদের জগৎ। হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করলো। দেওয়ালে চিহ্নগুলো লাল হয়ে জ্বলতে লাগলো, আর সেই পোড়া দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করলো। ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো, সঙ্গে হাজার মানুষের কান্না। ঈশিতা পিছিয়ে গেল। তারপর অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো শত শত ছায়ামূর্তি, পোড়া মুখ, সাদা চোখ, আর তাদের মাঝে দাঁড়িয়ে রুদ্র। এবার তার শরীর আগের থেকেও ভয়ঙ্কর। সে হাসতে হাসতে বলল, দরজা খুলে গেছে, এবার পুরো পৃথিবী শুনবে আমার বাঁশি। তারপর সে বাঁশি ঠোঁটে তুলল। রুদ্রের বাঁশির শব্দ পুরো পাতাল ঘরে প্রতিধ্বনি হতে লাগলো। শব্দটা যেন শুধু কানে নয়, মাথার ভেতর ঢুকে যাচ্ছিল। ঈশিতা হাঁটু গেড়ে বসে পড়ল, আর চারিপাশে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিগুলি ধীরে ধীরে মানুষের রূপ নিতে শুরু করলো। কেউ বৃদ্ধ, কেউ শিশু, কেউ আধপোড়া মৃতদেহ। আবার সবাই একসাথে ফিসফিস করে বলল, আমাদের ফিরিয়ে দাও। অর্ণবের। হঠাৎ অন্ধকারের মধ্যে একটা ক্ষীণ আলো জ্বলল। ঈশিতা দেখল ঘরের এক কোণে অর্ণব বাঁধা অবস্থায় বসে আছে, তার শরীরে কালো শিকলে আটকানো, চোখে ভয়। সে কষ্ট করে বলল, ওকে থামাও। রুদ্র হেসে উঠল, ও এখন আমার দরজা। ওর শরীর ছাড়া আমি পুরো পৃথিবীতে আসতে পারবো না। ঈশিতা দৌড়ে অর্ণবের দিকে যেতে চাইল, কিন্তু মৃতদের ছায়া পথ আটকে দাঁড়ালো। তাদের চোখ ফাঁকা, মুখ থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ঈশিতা হঠাৎ দেওয়ালে একটা পুরনো লেখা দেখতে পেল, রক্ত দিয়ে আঁকা অদ্ভুত মন্ত্র। তার নিচে লেখা, যে মৃতদের দরজা খুলবে সে নিজেও আর জীবিত থাকবে না। হঠাৎ তখনই তার মাথায় একটা স্মৃতি ফিরে এলো। সেই সাধু বলেছিলেন, দরজা খুলতে শুধু আত্মা লাগে, একজন মৃত্যু, একজন জীবিত। ঈশিতার শরীর ঠান্ডা হয়ে গেল। রুদ্র অর্ণবকে ব্যবহার করছে মৃত আত্মা হিসাবে, আর জীবিত আত্মা সে নিজে। পাতাল ঘরের দরজা পুরো খুলে গেল। সঙ্গে সঙ্গে কলকাতা শহরে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাস্তার লাইট নিজে থেকে নিভে যাচ্ছে, মানুষ মাঝরাতে বাঁশির শব্দ শুনছে, অনেকে হঠাৎ উধাও হয়ে যাচ্ছে। খবরের চ্যানেলে শুধু আতঙ্ক। একটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হলো। ভিডিওতে দেখা গেল রাত 3টায় একটা ফাঁকা রাস্তায় শত শত মানুষ একসাথে হাঁটছে, তাদের চোখ সম্পূর্ণ সাদা, আর সামনে একটা বাঁশি বাজছে। ঈশিতা বুঝল, এখনই কিছু না করলে সব শেষ। সে দেওয়ালে মন্ত্র পড়তে শুরু করলো। তারপর চারিপাশে মৃত আত্মারা চিৎকার করতে লাগলো। রুদ্রের ভয়ঙ্কর গলায় বলল, থামো। কিন্তু ঈশিতা থামল না। তার গলার স্বর আরও জোরে উঠল। মন্ত্র শেষ হতেই পাতাল ঘরের আগুন হঠাৎ নীল হয়ে জ্বলে উঠল।
মাটিতে বিশাল ফাটল তৈরি হলো। রুদ্র প্রথমবার ভয় পেল। ঠিক তখনই অর্ণব নিজের শিকল ছিঁড়ে ফেলল। তার চোখে কয়েক সেকেন্ডের জন্য স্বাভাবিক হয়ে উঠল। সে চিৎকার করে বলল, ঈশিতা, দরজা বন্ধ করো। রুদ্র পাগলের মতো চেঁচাতে লাগলো। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। মৃত আত্মারা একে একে আগুনের মধ্যে টেনে যেতে শুরু করলো। দরজা বন্ধ করার একটাই উপায় ছিল, কারোর জীবিত আত্মাকে উৎসর্গ করতে হবে। ঈশিতা বুঝে গেল কি করতে হবে। অর্ণব চিৎকার করলো, না, এটা করো না। ঈশিতা হালকা হাসলো, কেউ তো শেষ করবে এটা। তারপর সে আগুনের দরজার দিকে হাঁটতে শুরু করলো। চারিপাশে হাজার মৃত্যু আত্মার কান্না। রুদ্র ভয়ঙ্কর চিৎকার করছে। ঈশিতা শেষবার অর্ণবের দিকে তাকালো, তারপর আগুনের মধ্যে ঝাঁপ দিল। এক বিরাট বিস্ফোরণ। পুরো পাতালঘর কেঁপে উঠল। রুদ্র এমন ভয়ঙ্কর চিৎকার করলো যে পুরো জঙ্গল কেঁপে উঠল। তার শরীর আগুনে পুড়তে লাগলো। তারপর সব নিস্তব্ধ। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। মৃত আত্মারা মিলিয়ে গেল। বাঁশির শব্দ থেমে গেল। 1 বছর কেটে গেল। কালীতলায় আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। অর্ণব এখন একা থাকে। সে সব ভুলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এক রাতে হঠাৎ তার ঘুম ভাঙল। জানলার বাইরে কেউ দাঁড়িয়ে, সাদা পোশাক, লম্বা চুল। অর্ণব ধীরে জানলার কাছে গেল, আর তার বুক থেমে গেল, কারণ বাইরে দাঁড়িয়ে আছে ঈশিতা। হঠাৎ তার চোখ সম্পূর্ণ সাদা, তার হাত ধরা একটা কালো বাঁশি। সে ধীরে হাসলো, তারপর ফিসফিস করে বলল, দরজা পুরো বন্ধ হয় না।